সম্প্রতি আলু চাষিদের বিষয়ে বলেছেন শস্য বীমা তাদের জন্য রয়েছে। শস্য বীমাটা কখন দেওয়া হয়? যদি ফসলের ক্ষতি হয় তখন শস্য বীমা দেওয়া হয়, কিন্তু এখন তো এত আলুর দাম পড়ে গেছে যে চাষিরা লাভ পাচ্ছে না। 10 টাকা কেজি থেকে যদি আলু পাওয়া যায় চাষিরা তো মারা যাবে। এই বিষয়ে কি মনে হয় যে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ আছে কৃষি ক্ষেত্রে? বলুন দাদা। কোনো ওনার এই কৃষি নিয়ে বা গরিব মানুষের জন্য কোনো পদক্ষেপ নেই। আর উনি যে এই যে কন্যাশ্রী বা রূপশ্রী বঙ্গশ্রী যে এসব দিচ্ছেন, ওটা তো আমরাও আমাদের যে গভর্নমেন্ট আসবে আমরাও আমাদের এসে দেওয়া আছে যে আমরা 3000 করে, উনি যে 1500 টাকা দিচ্ছেন আমরা 3000 করে দেব। আর ওই আমাদের নরেন্দ্র মোদী যেখানে যেখানে ওনার আমাদের বিজেপির সরকার আছে সেখানে আমার মনে হচ্ছে যে যারা এই কৃষিতে যাদের ক্ষতি ক্ষয় হয় তাদের জন্য একটা ভালো পরিমাণের টাকা পুরো ভারতবর্ষে 18টা স্টেটে বিজেপি এখন আছে, তো সেখানে তো একটা খুব ভালো টাকা ওই গরিব মানুষের জন্য যারা কৃষিতে নষ্ট হয় তাদের জন্য সব দেয়। একটাও শিল্প আসেনি। ন্যানো যে ছিল ন্যানো যেটা আসছিল সেটার বন্ধ পর আর যত যারা ছিল ওই বড় বড় বিজনেসম্যান ইন্ডাস্ট্রিস্ট তারা ভয় পেয়ে গেছে। এমনকি বছর বছর আমি একটু বাধা দিলাম দাদা আপনাকে, বছর বছর বিজনেস সামিটটা হয় কিন্তু শিল্পটা আসে না। আমি একটু পরবর্তী প্রশ্নে যাই, দেখি এটার উত্তর সন্তোষ পাঠক কিভাবে দেন। মানে বাবরির অবসান ঘটিয়ে রাম মন্দির করা এটাই কংগ্রেসের বিরোধিতা ছিল। আপনি 2 সপ্তাহ হলো বিজেপিতে জয়েন করেছেন, এখন প্রশ্ন হচ্ছে যে রাম মন্দিরটা যে গঠিত হয়েছে তৈরি হয়েছে আপনি এটাকে এখন কিভাবে দেখেন? ভোটের জন্যই ইনারা এখানে যে মন্দির বানিয়েছেন আমাদের এই জগন্নাথ মন্দির মানে এখানকার মানুষের দেখাবার জন্য যে আমি শুধু মুসলিমদেরকে নিয়ে যাই না, আমি ওই জগন্নাথ মন্দির আমি তৈরি করেছি আর আমি আরো মন্দির তৈরি করব, এটা দেখাবার জন্য। কিন্তু একটা দিকে উনি মানে বিভেদ করছেন ধর্মের মধ্যে, হিন্দু মুসলমানকে বিভেদ করছেন। এটা তো বলে যে বিজেপি নাকি সব থেকে বেশি বিভেদ করে। না, বিজেপি তো বিভেদ করার এরকম কিছু নেই। বিজেপি বিভেদ করেনি। বিজেপি শুধু চাইছে যে রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন এখানে তারা সব ইন্ডিয়ান, আমরা তাদের একজনকেও বাধ্য করবো না এখান থেকে ছেড়ে দিই। কিন্তু যারা বাইরে থেকে এসছে তাদেরকে আটকানো কিভাবে যায় যে আমরা এখানে ইন্ডিয়ান হিন্দুরা বা আরো যারা থাকে তারা এখানে সুস্থভাবে থাকতে পারে, সেটাই উদ্দেশ্য। সেটা তার বাইরে তো কোনো এরকম উদ্দেশ্য না। যেমন আমি পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এবার একটু অন্যরকম প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনেছেন? হ্যাঁ, অনেক নাটক শুনেছি ওনার। না ভালো লাগে গান ভালো লাগে। আমি তো ওনার অনেক নাটক, আমি তো অনেকদিন ছিলাম রিলায়েন্সেও, আমরা অনেক কাজ করেছি, আমরা অনেক ত্যাগ করেছি ওনার জন্য, অনেকদিন জেলে থাকতে হয়েছে। তো উনি নাটকটা খুব ভালো করেন। এরম নাটকবাজ আমাদের মনে হচ্ছে না যে বাংলা কেউ নাটকবাজ এরম আছে। মানে উনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী, আপনি বলছেন কোট আনকোট নাটক, এটা ওনার ধারাবাহিক ভাবে চলছে একদম ইয়াং কাল থেকে। ধারাবাহিক ভাবে আপনারা দেখুন, গত ইলেকশনে দেখলেন যে এবার হারলেন উনি তো খুব নাটক করে পায়ে কোনো চোট লাগলো না, টিভিতে আমরা দেখতে পেলাম কোনো কিছু হয়নি, কিন্তু উনি নিজেকে সাজিয়ে দিলেন যে আমাকে পায়ে মেরেছে, সেটার জন্যই আমরা ওই দেখবো আপনার ভোট দেবেন আমাকে। নমস্কার। আচ্ছা ঠিক আছে, এখানটা একটু দাঁড়াই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করবো। অনেকে নমস্কার করছেন, আমি তাদের কাছেও যাবো। একটা র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো করে বলবো, আপনাকে একটা নাম চুজ করতে হবে, ঠিক আছে? শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সভাপতি হিসেবে কাকে এগিয়ে রাখবেন? অধীর রঞ্জন চৌধুরী। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী, কার আমলে বিজেপি বেশি শক্তিশালী? না, সেটা শুভেন্দু অধিকারী। আচ্ছা, কিন্তু খেটেছেন কিন্তু, মানে যদি নিচের ইট ভালো না থাকে তাহলে উপরটা ভালো। আচ্ছা, শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য, কাকে বেশি পছন্দ? না দুজনকে পছন্দ। না একটা নাম বলুন। আমি তো বললাম একসাথে বলে দুজনকে পছন্দ আমার। আচ্ছা, তৃণমূল বেশি বড় প্রতিদ্বন্দ্বী নাকি বাম বেশি বড় প্রতিদ্বন্দ্বী, নাকি আপনি সবে কংগ্রেস ছেড়ে এসেছেন তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এখানে এই বিধানসভা নির্বাচনে? এই বিধানসভা তৃণমূল। আচ্ছা, অভিষেক ব্যানার্জি না রাহুল গান্ধী, যদি একটা নাম চুজ করতে হয়? মানে নতুন নেতা হিসেবে যদি একটা নাম চুজ করতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী, তাহলে কাকে আপনি চুজ করবেন? না, এখন তো আমার তো দলের নেতার নাম বলবো না। আচ্ছা, এবার দুটো নাম বলি, মল্লিকার্জুন খার্গে, নিতিন নবীন। আচ্ছা, বহরমপুর কেন্দ্র কাকে বেশি দেখতে ভালো লাগে? সুব্রত মৈত্র ছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরী।
এমনি একটা আমি জানি না ওখানে ওই আমাদের বিজেপির ক্যান্ডিডেট জিতেছিলেন উনি, হ্যাঁ, কিন্তু এমনি নামের ইতে দেখা যায় তো ধীর রঞ্জন চৌধুরীর একটা নাম, দীর্ঘদিনের নেতা ওখানে। দীর্ঘদিনের নেতা, হ্যাঁ একটা ব্রাঞ্চ ছিল এককালে উনি, হ্যাঁ, তো কাজেই অধীর রঞ্জন চৌধুরীকে ওনার নাম ওনার। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা সন্তোষ পাঠকের সঙ্গে কথা বলছিলাম, বিজেপি প্রার্থী চৌরঙ্গি থেকে, তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি একদম সপাটে উত্তর দিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের পর অর্থাৎ 4 মে চৌরঙ্গি বিধানসভায় বিজেপি সপাটে উত্তরটা দিতে পারে কিনা সেই দিন আমরা দেখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।